সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো সর্বদলীয় রাজনৈতিক বৈঠক। রাজনৈতিক দলগুলোর বক্তব্যে উঠে আসে ঐক্যের কথা। জুলাই ঘোষণা ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, একতায় অন্তর্বর্তী সরকারের সৃষ্টি, একতায় শক্তি। রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে বিএনপির প্রতিনিধি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ঐক্যের সৃষ্টি, একতায় শক্তি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ঐক্যে সৃষ্টি, একতায় শক্তি। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। জুনায়েদ সাকি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমি যদি ভুল না করে থাকি, আজকে দ্বিতীয়বারের মতো সর্বদলীয় রাজনৈতিক যে দল সবাই মিলেই আজকে দ্বিতীয় সভাটি হয়েছে, এবং আজকের সভাটির উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি নিয়েই। তো কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকের আগে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেয়া নিয়ে যে সরকারের রাজনৈতিক দলগুলোর প্রতি যে অ্যাপ্রোচ, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। আসলে আপনারা কিভাবে দাওয়াত পেয়েছেন, কখন পেয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক জনাব মাসুদ কামাল সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমরা এই অন্তর্বর্তী সরকার তো অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে। আমাদের হাজারো তরুণ, ছাত্র, শ্রমিক জনতার যে আত্মত্যাগ, মানুষের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হবে, তো এই সরকারকে তো সেই কাজটি ফ্যাসিলিটেট করা, শেষ পর্যন্ত সম্পন্ন করার কাজটি করতে হবে। ফলে সরকারের তো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা সকলেই সরকারকে সমর্থন করেছি, কিন্তু তার মানে এই নয় যে সরকারের আমরা কোনো সমালোচনা করব না। আমরা সেই সমালোচনাগুলো আজকে করেছি। সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে, এটা তো একটা রাষ্ট্র পরিচালনা। রাষ্ট্র সরকার তারা যখন তার স্টেক হোল্ডারদের সাথে বসতে চাইবে, তাহলে সেটার তো কতগুলো নিয়ম থাকবে, তার প্রস্তুতি থাকবে, তার অফিস কাজ করবে, যথাসময়ে দাওয়াত পাঠানো হবে, এজেন্ডা ঠিক হবে, সময় দেওয়া হবে সেইটার প্রস্তুতি নেওয়ার জন্যে, তারপর আলোচনা হবে। তো এই সব বিষয়গুলো যেভাবে হয়েছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু যে আমরা সরকারকে তো আসলে এইসব বিষয়গুলো নিয়ে আগেও কিছু কিছু প্রশ্ন উঠেছিল, সেগুলো যাতে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, এই ধরনের কাজগুলো সামনের দিনে সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন হয় এই বিষয়ে এবং অগ্রাধিকার পায়, সেটার কথা আমরা বলেছি। সেটা উঠেছে, সবাই কণ্ঠেই ছিল। আমরা দাওয়াত পাওয়ার বিষয়টি তো সবাই গতকালকেই আসলে যতটা দাওয়াত পাওয়ার, মানে আজকের বৈঠকের আনুষ্ঠানিক যে জায়গা সরকারের পক্ষ থেকে, সেটা গতকালে রাতের মধ্যেই বিভিন্ন দলকে জানানো হয়েছে। সে কারণে এক তো প্রস্তুতি সমস্যা ছিল, প্লাস এই পুরো প্রক্রিয়াটার মধ্যেও যে যেটা সীমাবদ্ধতা, ত্রুটি এগুলো আছে, সেই কারণেও উপস্থিতি সব কিছু মিলিয়ে একটা কিছুটা অসন্তোষের জায়গা তো বেশ তীব্রভাবে ছিল। তথাপি যেটা আমরা বলেছি যে এই কাজটা তো, যে কাজগুলোই মানে নেওয়া হবে কিংবা যেটা জরুরি, সে কাজগুলো এগুলো এগিয়ে যেতে হবে এবং এগিয়ে নিতে হবে, সফলও করতে হবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত ছাড়া আপনার যে তথ্যটি আপনি দিলেন, সেটা ঠিক আমি মনে করি না, যে মনে করছি না যে এটা ঠিক যথার্থ উপস্থাপন হচ্ছে আর কি। কেননা সকলেই যে প্রস্তাব করেছেন যে মূলত এই নিয়ে আনুষ্ঠানিক আলোচনাটা সরকারের দিক থেকেই প্রথম, এবং এর আগে সরকার একটা ঘোষণার মতো এসেছিল যে সরকার এটা মানে দায়িত্ব নিয়ে এটা করবে, কিন্তু তারপরে সরকার এই বিষয় নিয়ে যে আলাপ আলোচনাটা দরকার ছিল, সেটা তেমন কোনো উদ্যোগ আমরা চোখে পড়েনি। তবে এই একটা ঘোষণাপত্রের ড্রাফট মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতরণ হয়েছে, সেটারও সময় খুব অত্যন্ত কম সময় ছিল, 2 দিন 3 দিন। তো এই রকম স্বল্প সময়ের মধ্যে একটি ড্রাফট বিতরণ হয়েছে।
এই ড্রাফট নিয়ে আলাপ আলোচনা, আবার এই ধরনের একটি অত্যন্ত স্বল্প নোটিসের বৈঠক, কাজে এটা আসলে এইভাবে এইটা কি পদ্ধতিতে হবে সেটাই আসলে ঠিক হয়নি। ফলে আমরা যেটা আজকে প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে বিশেষত আমাদের দিক থেকে আমি নিজে যে প্রস্তাব উত্থাপন করেছি আমাদের দল এবং মঞ্চের পক্ষ থেকে, সেইটা হচ্ছে যে আমরা কি পদ্ধতিতে এই ধরনের প্রথমত একটা ঘোষণায় আমরা যেতে পারি কিনা, সেটা আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, তার মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং এইটা ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দিচ্ছে, সেইগুলো একটা সন্নিবেশিত থাকা দরকার একটা রাজনৈতিক দলিলে, এবং সেইটা কিভাবে রচিত হতে পারে সেই পদ্ধতি জায়গাগুলো নিয়ে আমরা প্রস্তাব করেছি। যেমন প্রথমত একটা ড্রাফট কমিটি করা দরকার, সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে এবং সরকারকেই দায়িত্ব নিতে হবে, এবং সেইখানে তারা একটা ড্রাফট কমিটি করতে পারে। সেই ড্রাফট কমিটির কাজ হবে সমস্ত অংশীজনদের সাথে মতামত নেওয়া, রাজনৈতিক দল, শিক্ষার্থী, অন্যান্য শ্রেণী পেশার অংশীজনদের কাছ থেকে মতামত নেওয়া, এবং সেই মতামত যাতে পুঙ্খানুপুঙ্খভাবে মানে থাকে, সকলের সব মানে ভয়েসটা সেখানে যুক্ত হয়, সেই জায়গাটা নিশ্চিত করা দরকার। যে প্রয়োজনীয় সময় লাগে এই কাজটা শেষ করতে সেভাবেই করতে হবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা ইত্যাদি আয়োজন করতে হবে। তার মধ্যে এটাও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এটা কি আসলে একটা প্রোক্লামেশন না ডেক্লারেশন না একটা ঘোষণাপত্র। ইংরেজিতে প্রোক্লামেশন ডেক্লারেশনের যে সমস্ত অর্থ, তার যে দোতনা, রাজনৈতিক তাৎপর্য, আইনি তাৎপর্য, এইগুলো বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে এটা কি আদৌ একটা আইনি ডকুমেন্ট হতে যাচ্ছে না এটা একটা রাজনৈতিক আকাঙ্ক্ষাগত ডকুমেন্ট হতে যাচ্ছে। তো সেইটাও সুনির্দিষ্ট করা দরকার, সেই হিসাবেই তার নাম নির্ধারিত হবে, এবং এর মধ্যে কি কি বিষয়বস্তু থাকবে সেটা ইতিমধ্যে যে একটা ড্রাফট এসছে সেটাকে ধরে যদি আলোচনা করতে হয় তাহলে সেটার ভিত্তিতে একটা আলোচনা হবে, অথবা প্রত্যেকের মতামত যদি বিভিন্ন দিক থেকে দেয় এবং এটার আবার তার মধ্যে সংযোজন বিয়োজন কিভাবে ঘটবে সেইটা ঠিক করার কাজটি করতে হবে। ফলে এগুলো প্রস্তাব আকারে এসছে, এবং যখন এই প্রস্তাবগুলোকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আসিফ নজরুল এবং অন্যান্য উপদেষ্টারাও ছিলেন, আদিলুর রহমান খান, মাহফুজ আলম, তারপরে আসিফ মাহমুদ এবং আমাদের মৎস্য পশু সম্পদ উপদেষ্টা ফরিদা আপা ছিলেন। তো ফরিদা আক্তার, তো ওনাদের পক্ষ থেকে আসিফ নজরুল বললেন যে এই বিষয়গুলো প্রস্তাব আকারে এসছে, আরও অনেকগুলো বিষয় যেটা প্রস্তাব করা হয়েছিল। তো সেই প্রস্তাবগুলো কিন্তু একটা সিরিয়াসলি তারা অ্যাকাউন্ট নিয়েছেন এবং এর উপরে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে শীঘ্রই সেটা জানাবেন। ফলে বৈঠক কিন্তু কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে তার সারসংকলন হয়েছে এবং সেটা তারা উপদেষ্টা মণ্ডলী বসে সেগুলোকে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যাবেন। ফলে ঠিক ওই অর্থে মানে একটা সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হয়েছে তার মানে হচ্ছে যে একটা বৈঠক কার্যত ব্যর্থ হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না আর কি। বৈঠকটা সফল হয়েছে বলেই মনে করি, এবং সেই বৈঠকের ভবিষ্যতের বৈঠকগুলো কিভাবে হবে সেইটা সহ, এবং এই বৈঠক আয়োজনের যে ত্রুটি এবং সীমাবদ্ধতা সেগুলোর সমালোচনা সহ কর্মপন্থার জায়গাটাতে মাসুদ কামাল ভাই, এই যে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা কিন্তু এর আগেও হয়েছে এবং আছে। আজকে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর দাওয়াত দেওয়ার অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন, দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন যে হোয়াটসঅ্যাপে দাওয়াত দেওয়া হয়েছে, খসড়া হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে, স্বল্প নোটিশ। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি এই সরকারের দৃষ্টিভঙ্গি বদলে গেছে কিনা। আমি একটা কথা বলি, জিনিসটা হয়েছে কি, আসলে আমার কাছে মনে হয় কাজকর্মের দিক দিয়ে এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। তারা কোনো ব্যাপারেই সিরিয়াস না। একটা সাময়িক দায়িত্ব পেয়েছে, আসলো যাইলো, কয়দিন থাকলো চলে গেলো, এই ধরনের একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিটিউড আমি তাদের মধ্যে অনেক জায়গায় দেখেছি। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, এই ঘটনাটা নিয়েই বলি। তারা এই আলোচনাটা ঘোষণাপত্র করার প্রয়োজনীয়তাটা অনুভব করলো কেন? প্রথমত সরকার তো করছে এটা, উদ্যোগটা তো নিয়েছে সরকার। জুনায়েদ সাকিব ভাই তো উদ্যোগ নেয় নাই, সরকার উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নিয়ে তারা বলেছে যে আপনাদের সঙ্গে মিলেমিশে আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা প্রোক্লেমেশন বলেন, ডিক্লারেশন বলেন, ঘোষণাপত্র বলেন, যেভাবে বলেন করব। আচ্ছা,
তা এটা উদ্যোগটা কাদের? প্রথমত এটা দাবিটা ছিল কাদের? দুইটা সংগঠনের, সিম্পল দুইটা সংগঠনের। একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এক হলো জাতীয় নাগরিক কমিটি। এরা চেয়েছিল এরকম একটা করতে হবে, এবং এটা করার কথা বলে তারা নিজেরাই এটা ঘোষণার একটা উদ্যোগ নিয়েছিল 31শে ডিসেম্বর। সেটা থামানোর জন্য এরা বললো যে না ঠিক আছে 30 তারিখে তৈরি করে, প্রথম বললো এর সঙ্গে আমরা নাই, পরে দেখলো যে এটা গন্ডগোল হতে পারে, ঠিক আছে এটা থামাই কোনোভাবে। তো থামাই বলে আমরাই দিব। আমরা কিভাবে দিব তাও বলছে যে ঐক্যমতের, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা দিব। তার মানে কি জাতীয় ঐক্যমত বলতে কি? পলিটিক্যাল পার্টিগুলো একত্র করবেন। আচ্ছা, ছাত্ররা পরের দিন তাদের প্রোগ্রামটা, কর্মসূচিটা চেঞ্জ করলো। চেঞ্জ করে তারা আর ঘোষণা করলো না, তারা অন্য কিছু করলো, তাই না? ফাইন। তখন তারা কি ঘোষণা করলো? একটা আলটিমেটাম দিল, কবে? 15 জানুয়ারির মধ্যে করতে হবে। ঠিক আছে, এই যে আলটিমেটামটা দিল, এই আলটিমেটামটা কি সরকার সিরিয়াসলি নিয়েছিল? না, নেয় নাই। যে সিরিয়াসলি নিত তাহলে তারা ওই দিন থেকে উদ্যোগ নিত। তারা উদ্যোগটা নিয়ে কবে? আলটিমেটামের পরের দিন। আলটিমেটাম পার করার পরের দিন সরকার বলতে চাইলো যে আমি তোমাদের কথা কোনো গুরুত্ব দেই না। এই ছাত্ররা, নাগরিক কমিটি বোঝে কিনা আমি জানি না, তারা হয়তো বোঝে, হয়তো বোঝে না, হয়তো বেশি জ্ঞানী, বলতে পারবো না। কিন্তু সরকার স্পষ্টতই বলে দিল যে আমি তোমাদেরকে কথার কোনো গুরুত্ব দেই না। তোমরা যেই দিন আলটিমেটাম দিয়েছো সেই দিন পর্যন্ত এটা নিয়ে আমি চিন্তাই করিনি, সেই দিন পর্যন্ত এটা নিয়ে আমি ভাবেই নাই। তার পরের দিন আমি সবাইকে ডেকেছি, এবং সবাইকে যে ডেকেছে সে ডাকাটাও ডাকার মতো ডাকা না, সেটা হলো ছেলে খেলার মতো ডাকা, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানানো। যেটা আমি দেখলাম, অন্তত সিপিবির পক্ষ থেকে দেখলাম, তারা তো যাই নাই, তারা তো এই কথাই বলছে, হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া, তাও এটা কোনো নাই, মানে কে মেসেজ দিয়েছে তাও তারা বুঝতে পারছে না। তার মানে কি? সবাই আসুক, সিরিয়াসলি আসুক, বসুক, একটা সমাধান করি, অথবা আচ্ছা যদি তুমি মনে করো যে এটা প্রয়োজন নাই কোনো, সেটা বলো। সেটা বলারও তারা প্রয়োজনীয়তা বোধ করতেছে না। তাদের যে ড্রাফটটা উচিত ছিল কি সরকারের, যেই দিন তারা বললো যে আমরা করবো, তাদের উচিত ছিল তাদের কাছে ড্রাফটটা চেয়ে নিয়ে ওই দিনই সবগুলি পলিটিক্যাল পার্টির কাছে পাঠিয়ে দেওয়া, যে আমরা এই ধরনের একটা ড্রাফট পেয়েছি এবং এই ড্রাফটটা যারা করেছে তারা একটা ঘোষণা দিতে চায়, তো আপনারা এই ড্রাফটটা নিয়ে চিন্তা ভাবনা করেন, করার পর আমাদেরকে জানান কি করা যায়, আসেন আমরা বসি। এটা বলা উচিত ছিল। তারা ভুলেই গেছে, দূর করছি, পোলাপন করুক, আবদার করছে করুক, ওদের তো কিছু দিয়ে থুয়ে রাখছি, ওগুলি খুশি তারা। এই যে অ্যাটিচিউডটা না, এই অ্যাটিচিউডটাকে আমি বলছি যে নন সিরিয়াস অ্যাটিচিউড। এটা অনেকের মধ্যে আছে, অনেকের স্বভাব যত এরকম থাকে, থাকুক, সমস্যা নেই, যার যার ব্যাপার। কিন্তু যখন এই ধরনের অ্যাটিচিউডের লোক রাষ্ট্র ক্ষমতায় বসে, তখন সেই রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি কিন্তু খুব অসহায় বোধ করি। আমি মনে করি এই কাদের হাতে আমরা দায়িত্বটা দিলাম, তারা কোনো কিছু সিরিয়াসলি নেয় না। আপনি দেখবেন ডক্টর ইউনূস সাহেব একটা ইন্টারভিউ দিয়েছিলেন নুরুল কবির সাহেবকে, সেই ইন্টারভিউ দেখেন ওনার অঙ্গভঙ্গি, কথাবার্তা টোটালি একটা নন সিরিয়াস টাইপের অ্যাটিচিউড। উনি বলছেন যে হ্যাঁ আমি করতেছি, আমি কখনো এখানে ছিলাম না, আমি তো এই জগতের লোক না, আসতে চাই নাই, নিয়ে আসলাম, দেখি কি করা যায়। ভাই দেখি কি করা যায় জন্য তো আমি আপনাকে বসাবো না এখানে, অন্য সাহেব বসাতে পারে। একজন নাগরিক হিসেবে আমার এতে প্রচন্ড আপত্তি। যে লোক বলে দেখি কি করা যায়, যে লোক বলে ভুল করতে করতে শিখবো, ভাই এই এক্সপেরিমেন্টের জায়গা ধরে না। এটা তো কারণ আপনার একটা ভুল পদক্ষেপের জন্য পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে, পুরো জাতি এতে এর কুফল তাকে অনেকদিন ভোগ করতে হইতে পারে না। তারপর নন সিরিয়াস টাইপের কথাবার্তা বলেন কেন ভাই? এটা তো হয় না। এই একই জিনিস আমি দেখতে পাচ্ছি ওনাদের মধ্যে, যার যেটা কাজ না সে সেটা নিয়ে আলোচনা করে, যার যেটা করার দরকার সে সেটা করে না। চলছে এগুলি চলছে, আমরা দেখতেছি তো এগুলি চলছে। তো এটা ভেরি আনফর্চুনেট। কি বললো আজকে দেখেন, আজকে বিএনপির বক্তব্যটা কি? বিএনপি অনেক কিছু বলছে, আমি দুইটা বক্তব্য বলি। প্রথম বক্তব্য হলো 5 মাস পরে ঘোষণাপত্র কেন? এটা বেসিক পয়েন্ট। 5 মাস পরে ঘোষণাপত্র কি কারণে? এই প্রশ্নে কেউ কোনো জবাব দিছে? জবাব দেয় নাই। তাদের দ্বিতীয় প্রশ্ন হলো, যেটা নাকি সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হলো যে এমন কিছু করা যাবে না যাতে নাকি আন্দোলনে যারা অংশীজন ছিল, যারা আন্দোলন যারা করেছে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিল, সেই দলগুলোর মধ্যে, সমস্ত শক্তির মধ্যে যেন কোনো ধরনের ফাটল না ধরে।
তার মানে কি সবাইকে খুশি যাতে হয় এই ধরনের একটা কিছু করতে হবে। ঘোষণাপত্র যখন কোনো এরকম বড় আন্দোলন হয় সবাইকে খুশি করে কি করে, ধরেন তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা ছিল, তাই না? আর স্বাধীনতার ঘোষণাপত্র কি সবাইকে খুশি করে করা হয়েছিল? না, তখন যেটা করা দরকার সেটা করা হয়েছিল। এখন এটা তারা পরে করতেছে, রেট্রোস্পেক্টিভ একটা এফেক্ট তারা এখান থেকে হয়তো আশা করতেছে, কিন্তু এটা কতটুকু প্রয়োজন, এই প্রয়োজনীয় প্রশ্নটা কিন্তু জরুরি। এই প্রশ্নগুলো উত্তর আসবে, আমার মনে হয় না যে এখান থেকে আসলে কিছু আউটকাম হবে। জি সাকিব ভাই, যেই প্রশ্নগুলো আজকের সর্বদলীয় বৈঠকে অনেকগুলো প্রশ্নই উঠেছিল, বিএনপি যে প্রশ্নটি করেছে যে 5.5 মাস পর এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা কেন, এটি যেমন একটি প্রশ্ন, আরেকটি প্রশ্ন তুলেছিল গণ অধিকার পরিষদের তরফ থেকে যে এই যে ঘোষণাপত্রটি খসড়া যেটি তৈরি করা হচ্ছে এটি আসলে কারা লিখে দিয়েছে এটি জানতে চেয়েছিলেন। দুটি প্রশ্নের কোনো উত্তর এসেছে কিনা বৈঠকে? না, কারা লিখে দিয়েছেন এটা তো কোনো জরুরি প্রশ্ন না। মানে এই ইনভেস্টিগেশন প্রথমত কেউ যদি একটা ড্রাফট হিসেবে এটাকেই যদি বেস করা হয় তাহলে এটা একটা ড্রাফট, যেই করুক সেই ড্রাফট কোনটা কতটুকু তার গ্রাহ্যতা আছে কতটুকু গ্রাহ্যতা নেই সেটা তো আমরা চাইলেই সংযোজন করতে পারি, বিয়োজন করে ফেলে দিতে পারি। কাজে আমার মনে হয় যে ওইটা খুব জরুরি বিষয় না, কে ড্রাফট করলো সেটা তদন্ত কমিটি করে ওটা খুঁজে বের করা হোক। একটা জিনিস বলা হয়েছে যে 5 তারিখে থেকে যে আমাদের যে ঐক্য, সেই ঐক্যটা কিসের জন্য তৈরি হয়েছিল, কি তার তাৎপর্য, কি তার আকাঙ্ক্ষা, কি তার ভবিষ্যতের দিশা, সেইটা আমরা এক জায়গায় কতটুকু মানে দাঁড়াতে পারি সবাই মিলে। তো 5 তারিখ একটা লিখলে যা হতে পারত, মানে এখন 5 মাস পরে সেই অবস্থাটা তে আমরা যেতে পারি কি না। এখন এটা দিক হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমরা 5 তারিখে ফেরত যাচ্ছি, কিন্তু আমরা তো আসলে 5 মাস পরে দাঁড়িয়ে আছি, সেখান থেকে ফেরত যাচ্ছি। সেখান থেকে ফেরত যেতে হলে 5 মাসের যে বাস্তবতার বদলটা ঘটছে এটা তো আপনি চাইলে নাই করে দিতে পারছেন না। কাজে আমরা যখন 5 তারিখে ফেরত যেতে চাইছি সেখানে অবশ্যই তাহলে বর্তমানে 5 মাস পরে দাঁড়িয়ে সেই কাজটি করতে গেলে সবার মতামতটা পুঙ্খানুপুঙ্খ নিতে হবে। এইটা আর ওই যে উনি বললেন যে 5 তারিখে কারোর সাথে জিজ্ঞেস করে কি, মানে আপনি যুদ্ধের মধ্যে বলেন আন্দোলনের মধ্যে কারোর সাথে কতজনের সাথে জিজ্ঞেস করতে পারবেন, আপনি ড্রাফট করে দিলেন, তো সেই রকমভাবে যাদের সাথে কনসার্ন আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন তাদের সাথে আলোচনা করে দিচ্ছেন। সুতরাং ওইটা ওই সময়ের একটা ব্যাপার হতো, কিন্তু ওই সময়ের ব্যাপারটা যখন আপনি পরে করছেন ভূতাপেক্ষ ভাবে ওইটা কার্যকর হবে, তাহলে আপনি মানে 5 মাসের মধ্যে আপনাকে কিন্তু ওই যে পরিবর্তনগুলো ঘটেছে সেইটাকে বিবেচনায় রেখেই সকলের মতামতের ভিত্তিতেই একটা জায়গায় পৌঁছাতে হবে। ফলে এখন স্টেক হোল্ডারদের সাথে সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটা ড্রাফটিং হবে, এবং সেই হয়তো এই ড্রাফটিংটাকেও সেখানে বিবেচনায় নিশ্চয়ই থাকবে। এখন সেটা ড্রাফট কমিটি গঠিত হলে তারপরে সবার সাথে আলাপ আলোচনা করে বসলে এই কাজটা হবে। এখন এটা আমরাও তুলেছি যে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে একটা দায়িত্ব হচ্ছে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করা, কারণ এটারই অনেক রকম সংকট। এই যে মানে এখন ভ্যাটের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, ইউটিলিটির দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের সংকট। আজকে আমরা দেখলাম যে আদিবাসী ছাত্রদের উপরে কিভাবে পুলিশ কি বলে আপনার ছুটছে, ব্যাটন চার্জ করছে, সেখানে সাউন্ড গ্রেনেড ছুটছে, কাঁদানি গ্যাস কিংবা পানি ছুটছে। তো এইগুলো তো আসলে এমনকি এই ছাত্রদের অনেকেই অভ্যুত্থানের একেবারে প্রত্যক্ষ অংশীদার নেতৃত্বকারী ছিল যারা আহত হয়েছে। কাজেই প্রশ্নটা হচ্ছে যে সরকারের এই দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সরকারের আকার ছোট ফলে তাদের ব্যস্ততাও আমরা বুঝি, কিন্তু এই সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই রাজনৈতিক উত্তরণ এবং রাজনৈতিক সমঝোতা রক্ষা করা। সেইটা তো তারা ব্যস্ততার কারণে এটাকে ইগনোর করতে পারবেন না, উপেক্ষা করতে পারবেন না। যে কারণে আমরা যেটা বলেছি যে আমরা জানি ব্যস্ততা আছে, কিন্তু এটা যে প্রয়োজনীয় সময় লাগবে এটা দিতে হবে, কারণ এটাকে যদি আপনি অগ্রাধিকার মনে করেন, আপনি অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবেন, তা আবার ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজনদের সমন্বয়ে তাদের ঐক্যবদ্ধ একটা ঘোষণা, সেইটা তো আপনি একটা ন্যাশনাল ঘটনা, এটা একটা গুরুত্ব আছে, ঐতিহাসিক গুরুত্ব আছে। সেই ঐতিহাসিক গুরুত্বের জন্য প্রয়োজনীয় সময় না ব্যয় করলে আপনি এমনি চাইলেই তো একটা ঐক্যবদ্ধ জিনিস হয়ে যাবে না। সেই জায়গাটার প্রস্তাব করা হয়েছে এবং সেইটা আমরা আশা করি যে
বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বে আছেন তারা এই জিনিসটা উপলব্ধি করেছেন এবং সেই অনুযায়ী তারা উদ্যোগ গ্রহণ করবেন এবং হয়তো আমরা এই কাজে এগিয়ে যেতে পারবো। এটা হলো 1 নম্বর দিক। বাকি আলোচনাটা তো চলবেই। কিন্তু 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের মধ্যে নানা ধরনের বিভক্তি, স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই ঘোষণাপত্র নিয়ে কি এক হওয়ার চান্স আছে? আপনার কাছে কি মনে হয়? অনেকে বলছেন যে এখন যে পরিস্থিতি, তাহলে কিয়ামত পর্যন্ত এক হওয়ার বা ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব না। অনেকেই তো অনেক কথা বলেন, আমাদের তো চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা দুটো কাজ কেন আমি বলছি যে আমাদের চেষ্টা করতে হবে। দেখুন, আমাদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মত, চিন্তা, পথের পার্থক্য থাকবে। সেটা পার্থক্য কখনো কখনো এমনকি বিরোধ, এমনকি একটু যাকে বলে যে বেশ একটা পার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, সেখান থেকে বিরোধের রূপ নিতে পারে। এখন এই যে জায়গাটা, সেটা খুব স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা। নির্বাচন যেহেতু সামনে আছে, পার্থক্য হবে না, পরস্পর প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা কোথাও কোথাও বিরোধ, এমনকি ধরুন মানে কিছুটা ধাক্কাধাক্কিও লাগতে পারে। এইটা অস্বাভাবিক কিছু না, এটা ঘটেছে আমাদের দেশেও, পৃথিবীর অন্যান্য দেশেও ঘটে। আমরা যেটা আবার একই সাথে বলছি যে আমরা একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে আছি, যেখানে আমরা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তকে বদলে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত আমরা তৈরি করতে চাচ্ছি। এইটা সকলেই স্বার্থ। এটাকে বলে যে ধরেন বন্দোবস্তটা মানেটা কি, মানে ক্ষমতা ব্যবস্থাটা কিভাবে চলবে, রাষ্ট্র রাজনীতিটা কিভাবে পরিচালিত হবে, এর নিয়মটা আমরা ঠিক করতে চাচ্ছি। তাহলে সেইটা, এই নিয়মটা যদি আমাদের 3 জনের জন্যই কমন হয়, আমাদের 3 জনের মধ্যে যতই মত পার্থক্য থাকুক, প্রতিদ্বন্দ্বিতা থাকুক, আমাদের এই যে বন্দোবস্ত, গণতান্ত্রিক বন্দোবস্তটা কিন্তু আমাদের 3 জনের জন্যই দরকার। ফলে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য রক্ষা করা, আবার সামনের যে নির্বাচন বলেন, অন্যান্য আমাদের মানে প্রতিদ্বন্দ্বিতা বলেন, সেটা তো থাকবেই। এই দুটো জায়গায় কিন্তু একই সাথে চলছে এবং এর মধ্যে আমি মানি যে এটা থিন লাইন আছে, এখানে যে কোনো সময় পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এইটাই আমাদের ঐতিহাসিক মুহূর্তে করতে হবে। আমাদের জাতীয় ঐক্য রক্ষা করতে হবে রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। অন্যদিকে আমাদের গণতান্ত্রিক রাজনীতির কারণে, নির্বাচনের কারণে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতাও থাকবে। এই দুইকে সমন্বয় করেই এই ঐতিহাসিক মুহূর্ত পাড়ি দিতে হবে। এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক কর্তব্য। যারা এই কর্তব্য পালনের দায়িত্বশীলতা পরিচয় দিতে পারবেন না, জনগণের কাছে তাদের জবাবদিহিতা করতে হবে। জি, মাসুদ কামাল ভাই, আমরা প্রোক্লেমেশন, ডিক্লারেশন, ঘোষণাপত্র যাই বলি, এই ইস্যুতে বিভক্তি কি কাটবে না? এটা শুনে না বলে 5 মাস পরে এসে যদি আপনি করতে চান, বিভক্তি বাড়বে। বিভক্তি কাটার কোনো ওয়ে নাই ভাই। 5 মাস আগে একটা ঘটনা ছিল, ঘটনা যখন ঘটে তখন যদি আপনি মানে যা কিছু বলতেন সবাই রাজি হইতো। কিন্তু 5 মাস পরে যখন আসবেন, এর মধ্যে তো স্বার্থের দ্বন্দ্ব অনেক দূরত্ব চলে গেছে। সবাই একজন এক দিকে চলে গেছে, একজন এক কথা বলতেছে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যারা এটা প্রথম দাবিটা করছে, এই গণতান্ত্রিক ছাত্র, মানে আপনার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ওদের হাবে ভাবে উচ্চারণে মনে হয় না যে ওরাই এককভাবে দাবিদার এই আন্দোলনের। কেউ মানবে? কোনো পলিটিক্যাল পার্টি মানবে এখন? তখন কিন্তু কেউ না করতো না, তখন কিন্তু ওই বাস্তবতা ছিল না যে ঠিক আছে। তখন কি বিএনপিকে বলছে, শেখ হাসিনা বলছে এই আন্দোলনের সঙ্গে বিএনপি আছে, বিএনপিকে নামি নাই, বলছে কি না? বলছে। কিন্তু জামাতকে বলছে যে এর সঙ্গে জামাত শিবির আছে, জামাত শিবির কি বলছে না আমরা নাই, বলছে তো ভাই। এখন যদি বলেন যে জামাত শিবির ছিল না আন্দোলনে, স্বীকার করবে? করবে না। কারণ একমাত্র বলতে পারেন আমরা গণতন্ত্র মঞ্চে 5ই জুলাই সমাবেশ করে বলেছি এই আন্দোলনের সাথে আমরা আছি, এই আন্দোলন আমাদের আন্দোলন, কারণ আমাদের ছাত্ররা, সন্তানরা এই আন্দোলন করছে। বাংলাদেশের যে কোনো ন্যায্য গণতান্ত্রিক আন্দোলন আমাদের আন্দোলন, আমরা আন্দোলন সমর্থন করে উস্কানি আরো বেশি করে দেবো। তাহলে এখন আপনি আমাকে বলেন, আমি জামাত বিএনপির কথা বললাম কারণ তারা তো বড় ভাগিদার, এটা কেউ তখন স্বীকার করছে? করে নাই। এখন বলেন, সবাই বলবে আমি ছিলাম। আমরা তো সম্পূর্ণ আমাদের নামটা প্রকাশ করি না, বাট আমরা ছিলাম। তাহলে এখন দেখেন, আমি আপনাকে এখন বলবো যে আমরা কৌশলের কারণে বলি নাই, এখন কিন্তু এটা হবে। শুনুন, একটা কথা আমি বলি আপনাকে, এটা মাথায় রেখেন। এই জিনিসটা হলো কি যে এই যে 5 মাস পরে হঠাৎ তারা কেন অনুভব করলো একটা প্রোক্লেমেশন দরকার? দেখেন, যারা করছে ড্রাফট, যারা করছে তারা যে বোকা মানুষ তা না, তারা মেধাবী, কোনো সন্দেহ নেই। আমি ড্রাফটে যতটুকু দেখেছি, তাদের মাথায় মধ্যে একটা চিন্তা আছে কেন তারা চাচ্ছে। কারণটা আমি বলি, এটা পেছনে যে তাদের কারণটা, সেটা হলো গিয়ে
দেখেন এক সময় কিন্তু এই অবস্থা থাকবে না দেশের। এখন যেমনি কোথাও গেলে পর আমি সমন্বয়ক বললে যে সম্মানটা পায়, এক সময় হয়তো আমি সমন্বয়ক এটা তারা লুকাতে চাইবে। বাস্তবতা এরকম হতে পারে দেশে, দেশে অনেক কিছু হয়। এক সময় ছাত্রলীগ বললে ওসি সাহেব খাড়াই পড়তো, এখন ছাত্রলীগ বলে রিক্সাওয়ালা হাত নিয়ে আসে চর মারার জন্য। হয় না রে ভাই? এটা কি ছাত্রলীগ যারা করে, যারা কমিটিতে ঢোকার জন্য লাখ লাখ টাকা খরচ করে কমিটিতে ঢুকছে, তারা কি চিন্তা করছে যে এই ইনভেস্টমেন্ট আমার মাঠে মারা যাবে? চিন্তা করছে? করে নাই তো। সময়ের ফের ভাই বড় খারাপ জিনিস। এখন ওনারাও এই জিনিসটা চিন্তা করতেছেন যে আমি তো এই কাজটা করেছি বলে দাবি করছি, এর কি পরবর্তী সময়ে কোনো আইনগত ভিত্তি থাকবে না? তারা কিন্তু এখানে বলেছে, তারা কিন্তু বলেছে যে এই প্রোক্লেমেশনকে আইনগতভাবে বৈধতা দিতে হবে, পার্ট অফ ল হবে এটা। তো তারা আসলে একটা আইনগত ভিত্তি চাচ্ছে, একটা আইনগত বৈধতা চাচ্ছে। এই আন্দোলন যেটা হয়েছে সেটা আইন মেনেই হয়েছে, যে জিনিসটা নাকি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় হয়েছিল। কাজে তাদের এই চাওয়াটা কিন্তু আমি অন্যায় বলি না, চাওয়াটা সঠিক। কিন্তু এখন তাদেরকে এটা কিন্তু খালি চাইলে হবে না, এটা তাদের পাইতে হবে। কার কাছ থেকে পাইতে হবে? এই পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাইতে হবে। তো পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে পাওয়ার জন্য যে সম্পর্কের দরকার, সেই সম্পর্কটাকে তারা মেনটেন করে করে দু একজন এত দেখেন তাদের কথাবার্তা শুনেন, মানে তারা তো কাউরই মানে না। তুমি খারাপ, তুমি কি করছো জানি, তুমি কিছুই করো নি, আমরা ফালাইছি, আমরা করছি, এই তারা বলে। ভাই এটা পাইতে হবে। পলিটিক্যাল বাংলাদেশে ভাই এখনো আমি বলি এদেশের মানুষ এখনো কিন্তু পলিটিক্যাল। এই রিক্সাওয়ালা পর্যন্ত পলিটিক্স বুঝে। আলাপ করে দেখেন, লেখার পর যেন পলিটিক্স আপনি আলাপ করে দেখেন, আপনি মানে 2 লাইন জ্ঞান দিয়ে দেবো, আপনি চিন্তা করতে পারেন না সে কি বলবে। তো তাকে আপনি পলিটিক্সের বাইরে নিয়ে যাবেন আর বলবেন যে আমি ছাত্র, আমি করছি, আপনি যে কী করতেছেন এটা তো পাবলিকের মুখোমুখি বলে। হয়তো ঘটনা সত্য কিনা মধ্যে আমি যাই না, কিন্তু পাবলিকের মধ্যে পারসেপশন কিন্তু চেঞ্জ হচ্ছে দ্রুত। এই পাবলিক পারসেপশন কিন্তু ভয়ঙ্কর, ভয়ঙ্কর পাবলিক পারসেপশন। এক 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 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কি বলছে, এই পাবলিক পারসেপশন পরিবর্তন হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে নাকি সরকার? সবার ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে তো আরো আগে। দেখেন আমি একটা কথা বলি, সাফল্যের কিন্তু কোনো যুক্তি লাগে না। ধরা যাক খেলায় জিততে হবে, ক্রিকেট খেলায় কেউ ভালো খেলে না কিন্তু টিম জিতে গেছে, বুঝছেন, টিম জিতে গেছে। এখন আপনি কি বলবেন? আপনি টিম বলবেন তুমি এটা খারাপ করো, তুমি এটা কিন্তু আর আলোচনা হবে না। কিন্তু আলোচনা কি টিম জিতে গেছে, এদের সাফল্যের কোনো ব্যাখ্যা লাগে না। সাফল্য ইটসেলফ একটা এক্সপ্লেনেশন। এই সরকার যদি ভালো চালাইতে পারতো, দেশটাকে যদি ভালো চালাইতে পারতো, কোনো ব্যাখ্যারই দরকার লাগতো না, কোনো প্রোক্লেমেশন কিছু লাগতো না। এখন সরকার যখন ভালো চালাতে পারছে না, তখন অনেকে মনে করছে যে বিদায়ের সময় তো হয়ে আসলো, তারপর যদি আমার ধরে আমি কি করব? এই টেনশনে পড়ে এক একজন এক এক রকম কথাবার্তা বলতেছে। কিন্তু সরকার দেশ চালাইতে পারলে ওই যে এই সমস্ত ঝামেলাগুলো দেখেন, কত এক ধাক্কায় শতাধিক জিনিসের দাম বাড়াই দিচ্ছে, ভ্যাট, সম্পর্ক শুল্ক বাড়াচ্ছে। তো এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। কেন? পলিটিক্যাল গভর্নমেন্ট জানে এটা যে আমি করবো, 2 দিন পরে যেন আমি যাবো পাবলিক কাছে ভোট নেওয়ার জন্য, পাবলিক তো আমাকে প্রশ্ন করবে যে তুমি এটা কী করে বাড়াইছো। এদের তো কোনো জবাবদিহিতার কোনো দায় দায়িত্ব নাই। আমি বাড়াই দিলাম, আমার কোনো জবাবদিহিতা নাই, আমার টাকা দরকার, আমি টাকা আনবো, সবই ঠিক আছে। কিন্তু তারা যেটা করতেছে, এই এখন দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আন্দোলন একটা বেরোচ্ছে। প্রথমে বেরোলো হোটেল, তারপরে বেরোলো ওষুধ, তারপরে বেড়াইতেছে কাপড়, ধীরে ধীরে সব বেড়াই থাকবে। এবং অনেকগুলি জায়গায় সরকারকে আপোষ করতে হবে। এটা কি এই যে বলছিলাম না, নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। আবারও বলছি, এই গভর্নমেন্ট নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। সাকিব ভাই, এই ঘোষণাপত্রের বা প্রোক্লেমেশন, ডিক্লারেশন যাই বলি, রাজনৈতিক, ঐতিহাসিক বা আইনগত গুরুত্ব কি? আর 5.5 মাস পর ঘোষণা করলে সেটি কতটা আবেদন রাখে? না, এইটা কিন্তু একটা মানে এটা একটা পলিটিক্যাল তাৎপর্য আছে এর। এখন তো কোনো আইনি তাৎপর্যর জায়গা থেকে এখন এটা এই বিষয়ে কোনো মানে আলোচনা কিংবা প্রশ্ন আসছে না। এটা সাংবিধানিকভাবে পরবর্তীতে এটাকে কি স্বীকৃতি দেওয়া হবে সেই বিষয়টা একটা প্রস্তাব আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডকুমেন্ট, মানে অর্থাৎ আমরা যে জায়গা থেকে দেখি যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, তার প্রেক্ষাপট, তার ভেতর যে মানে যাকে বলবে যে একটা দিক নির্দেশনা থাকে না, একটা
মানে একটা এত বড় একটা অভ্যুত্থান বাংলাদেশকে কোন ডিরেকশনের দিকে ঠেলতে চাইছে, সেই জায়গাটা লিখে থাকা দরকার। সেই লিখিত থাকাটা একটা পলিটিক্যাল রেফারেন্স হবে যে এইটা আমাদের একটা সম্মিলিত ডকুমেন্ট ছিল, এই ছিল আমাদের আকাঙ্ক্ষা। সেইটার থেকে আমরা কতদূর দূরে কাছে আছি সেটা ভবিষ্যতের জায়গা থেকে সেটা একটা বিচার্য জায়গা করার জন্য সেটা হবে। এখন এই ডকুমেন্ট কীরকম, কত তার আইনি আদৌ থাকবে কিনা, সেটা কোথায় সন্নিবেশিত হবে, এইটা মানে কি ধরনের স্বীকৃতির জায়গাতে যাবে, সেইটা তো এখনো পরবর্তীকালে আলোচনার জায়গাতে আসবে। এটা প্রস্তাব আছে অনেক, সেই আলোচনাটা হবে সামনে। যে আরেকটা বিষয় যেটি বলছিলেন যে মাসুদ কামাল ভাই, যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, তাদের কথাবার্তার ধরন, রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করে কথাবার্তা বলা, সেই বিষয়ে আসলে আপনাদের অবস্থানটা কি? তাদের সঙ্গে যখন আপনাদের কোনো কথাবার্তা হয় কিনা বা আলোচনা হয় কিনা, বা এইসব বিষয়ে বোঝানোর জন্য, যেহেতু তারাও এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আপনারাও ছিলেন, যে ঐক্য ধরে রাখতে গেলে তো বক্তব্যের মাধ্যমে অনেক কিছু অনৈক্যের তৈরি হয় না, সেইটা আমরা তো সবসময় বলেছি, আমাদের দিক থেকে এই বিষয়টা অ্যাপিলটা সবসময় আছে যে আমরা মানে ঐক্যটা, এই যে আমি যেটা বললাম যে একটা থিন লাইনের মধ্যে আমরা আছি, যে আমাদের একদিকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, আবার অন্যদিকে আমাদের প্রতিযোগিতাও থাকবে। এটাকে আপনি নাই করে দিতে পারবেন না, দল তো সব এক হয়ে যাবে না। দল আছে মানে অপর দলের সাথে তার একটা প্রতিযোগিতা থাকবে, সামনে নির্বাচন আছে, এবং জনগণকে বিভিন্ন প্রশ্নে জয় করার বিষয় আছে, মানে একটা মেরুকরণ ঘটানোর ব্যাপারটা, এটা আমাদের পলিটিক্যাল এজেন্ডাই। কাজেই এই জায়গাটাতে থাকবে। এইটার সাথে আবার যে ওই যে জাতীয় ঐক্য ধরে রাখার যে ধাক্কাধাক্কি, এখন জাতীয় ঐক্যটা তো হচ্ছে ওই জায়গাটা যে আমরা একটা রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করতে চাইছি, গণতান্ত্রিক সংবিধান করতে চাইছি, তার ভিত্তিতে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত হবে। এইটা যে এটাই আমাদের ঐক্যের ভিত্তি, সেই জায়গাটাকে করার যে দায়িত্বটা আমাদের উপর বর্তেছে, সেটা যাতে আমরা খেয়ালে রাখি, খেয়ালে রেখে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করি। তাহলে ভাষা, মানে শব্দচয়ন, মানে প্রতিদ্বন্দ্বিতার ধরন, সব কিছুই কিন্তু ওইটার প্রভাব থাকবে, এবং সেটা রক্ষা করা সবার উচিত। এখন মানে প্রত্যেকেরই উচিত এই বিষয়টা দায়িত্বশীল হওয়া। শিক্ষার্থীরা তো নবীন, তাদের মধ্যে যে আমরা নানান সময়ে নানাভাবে অনেকেই সমালোচনা তুলছেন, সেই জায়গাগুলো আমরা চেষ্টা করছি বলার, যে কিছুটা রাজনৈতিক দিক থেকে কিছু বেশি দিনের অভিজ্ঞতার ফলে আমরা হয়তো আমাদের দিক থেকে আমরা মনে করি যে এটা কিছুটা তাদেরকে জানানো দরকার আছে, সেটা যাত্রা জানাই। কিন্তু দায়িত্বশীলতাটা কিন্তু যার যার নিজস্বই, মানে আমি তো কাউকে দায়িত্বশীল হতে বলতে পারি, কিন্তু আমি তাকে দায়িত্বশীলতা তো তাকে নিজেকেই সেই জায়গাটাতে এগিয়ে আসতে হবে। ফলে এই কর্তব্য জ্ঞানটা সকলের, মানে কর্তব্যটা আমার একার না, কর্তব্যটা যে সবার, সেটা উপলব্ধি করা দরকার, সেই জায়গা থেকে দায়িত্বটা আসা দরকার। হ্যাঁ, আমরা কেউ কাউকে হয়তো সহায়তা করতে পারি, পরস্পর পাশে দাঁড়াতে পারি, অভিজ্ঞতার বিনিময় করতে পারি, তাতে হয়তো শেখার প্রত্যেকেরই জায়গা আছে। প্রবীণদের কাছ থেকে নবীনরা শিখবে, নবীনদের কাছ থেকেও প্রবীণরা অনেক কিছু শেখে, কারণ নবীনরাই ইতিহাসের অনেক কিছু বদলে ফেলার ক্ষেত্রে ভূমিকা রাখে। তো সব দিক থেকে আমি মনে করি যে মূল কাজটা হচ্ছে যে দায়িত্বশীল হওয়া দরকার সবার, যাতে আমরা এই থিন লাইন সম্পর্কে সতর্ক থাকি। জি, এই যে থিন লাইনের কথা বলছি, যে একটু হোঁচট খেলেই কিন্তু বিপদ, এই যে জাতীয় ঐক্য ধরে রাখতে ধাক্কাধাক্কি, এটার মানে আমরা এক জায়গায় কি আবার আসতে পারবো কিনা জাতীয় ঐক্যের বিষয়টা নিয়ে, নাকি আমরা আবারও বিভক্ত হয়ে যাব বা হয়ে পড়েছি অলরেডি? না, আমি ওইভাবে বলছি না, কিন্তু আমি মানে একদম এরকম না যে পরস্পরের সঙ্গে এখনই মারামারি শুরু করে দেব, আমি ওইভাবে অত সরলীকৃত কথা বলছি না। বাট আমি যেটা বলতেছিলাম এতক্ষণ, সেটা হলো যে স্বার্থের দ্বন্দ্ব বললো না এখানে, সাকিব বললেনি যে ইলেকশন যখন আসবে ধাক্কাধাক্কি বন্ধ শুরু হয়ে যাবে। কি কারণে হবে শুরু? ধাক্কাধাক্কি হবে কেন? বেসিক কারণটা বলেন, ইলেকশন মানেটা কি? দেশটাকে কিভাবে চালাতে হবে, জনগণের উপকার করতে হবে, দেশটাকে আরো সামনের দিকে অগ্রসর করার যে প্ল্যান, সেই প্ল্যানে ধাক্কাধাক্কি তো হওয়ার কথা ছিল না। তো হয় কেন? হয় এই কারণে প্রত্যেকে মনে করে যে তোমার চেয়ে আমি ভালো চালাতে পারবো, এটা হলো প্রকাশ্য বক্তব্য। আর অপ্রকাশ্য বক্তব্য হলো যে আমার ক্ষমতাবান হওয়ার দরকার আছে, আমি ক্ষমতায় যেতে চাই, এটা অপ্রকাশ্য কথাবার্তা। তো এখন এটা নিয়ে ধাক্কাধাক্কি হবে, স্বার্থের দ্বন্দ্ব তো আছে। আমি আপনাকে শুরুতে বলেছিলাম, কিন্তু এরাও কিন্তু ওই জিনিসটাই চেয়েছে, এই যে প্রোক্লেমেশন। যে দেখেন, আমি যেটা বললাম আপনাকে, যেন আমি একটা লাইন পড়ে শোনাই ওনারা কি বলছেন। আমরা এই অভিপ্রায় ব্যক্ত করিলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। কথা ক্লিয়ার? তার মানে তাদের মূল লক্ষ্য হলো এইটা,
যে কথাটা আগে বললাম যে ওনারা টেনশনে আছে, কিন্তু যে পরে যখন আসবে তখন তাদের কর্মকাণ্ড নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন করে, তাই এটাকে তারা রাষ্ট্রীয় এবং সাংবিধানিক কতটুকু উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি তাদের এই ঘোষণাপত্রকে দেওয়া হবে। তাদের মূল বক্তব্য কিন্তু আসলে এইটাই। এই জন্য যারা 5 মাস পরে এসে তারা খেয়াল করেছে যে আর তাই তো আমি তখন কোনো হয়, যেমন ওনার একটা পলিটিক্যাল পার্টি আছে, উনি বলতে পারে আমার পার্টি এটা ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, আমরা এটা নিয়ে করেছি আন্দোলন। তুমি তো কোনো পলিটিক্যাল পার্টিও না, আবার ওদিকে বলতেছে তারা, মানে তারা আসলে কনফিউজ। একটা মনে করেন এই স্টুডেন্টদের ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগটা কি? সবচেয়ে বড় অভিযোগটা কি? বয়স কম, অনভিজ্ঞ। এই অনভিজ্ঞতার ছাপ তারা প্রতিটা স্টেপে দিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু প্রতিদিন আগের দিনের চেয়ে নিজেদেরকে বেশি ক্ষমতাবান মনে করছে। তাদের কথাবার্তা দেখেন, কিন্তু তারা প্রতিদিন নিজেদেরকে আগের দিনের চেয়ে ক্ষমতাবান মনে করছে, কিন্তু তারা প্রতিদিনই এক একটা অনভিজ্ঞতার ছাপ ফেলে যাচ্ছে। বড় প্রমাণ এই জিনিসটা 31 তারিখে যদি তারা ঘোষণা করে দিত, ভাবেন একবার, সরকার কিন্তু ঠান্ডা মাথায় এটাকে হ্যান্ডেল করছে। আগে ভাবেন তো, 31 তারিখে যদি তারা এই ঘোষণাপত্র দিয়ে দিত, এটা তো মেসাকাল লেগে যেত দেশের মধ্যে। তারা কিন্তু এই একই অনভিজ্ঞতা তারা দেখাচ্ছে কোথায়? রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে, আলটিমেটাম দিয়ে দিছে। মানে এই অনভিজ্ঞতা তো হয় না, মানে আপনি সবকিছু কিন্তু হুজুগ দিয়ে পারবেন না রে ভাই। কে ছিল আপনার সঙ্গে? খালি একটা উদাহরণ, হাসিনাকে ফালাই দিছি, এটাকে পারবো না? না, পারবেন না। এই কারণে হাসিনাকে আপনার কথায় ফালাই দেওয়া হয় নাই, জনগণের ইচ্ছায়, জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের তাড়নায় হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে। আপনি সেই আন্দোলনের সামনে ছিলেন, তাও কি মানে মানে কাকতালীয়ভাবে সামনে ছিলেন, খুব প্ল্যান করেছিলেন না, আপনি কাকতালীয়ভাবে ছিলেন। ওই সময় ওই ইস্যুটা এসেছিল, অন্য কোনো ইস্যু আসলে এরকমই হতো। তো সেখানে জনগণ হাসিনাকে তাড়িয়েছে, দেশের মানুষ, জনগণের থেকে ছাত্রটাকে আলাদা করার কোনো প্রয়োজন নাই, কারণ জনগণের মধ্যে ছাত্র আছে। বলতে পারেন এরা ছিল না, এরা ছাড়া সবাই ছিল। ওই যেমন মুক্তিযোদ্ধা, আমি তো বলি রাজাকার ছাড়া সবাই মুক্তিযোদ্ধা, ওইরকম এখানেও তাই, যে বিরোধিতাকারী ছাড়া সবাই এই আন্দোলনে ছিল। এটা সকলের আন্দোলন ছিল বলেই এটা সফল হতে পেরেছিল। কাজেই ওই বাহাদুরি দেখে লাভ নাই, এবং ওই বাহাদুরি দেখাচ্ছে, ক্রমাগত দেখাচ্ছে। তো এখন এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, এবং আমি মনে করি এই সমস্ত হোঁচট খাওয়া ভালো। হোঁচট খেলে কি হয়, আগামীতে পথ চলতে দিয়ে তারা সাবধানে স্টেপ ফেলবে, সাবধানে চিন্তা করবে। শুনেন ভাই, রাষ্ট্র পরিচালনায় ছেলে মানুষই আবদার কার্যকর নয়, পৃথিবীর কোথাও কার্যকর নয়। জি, এগুলো ছেলে মানুষই আবদার ছিল। সাকিব ভাই, আমরা এই শুরুর দিকে মাসুদ কামাল ভাই যেটি বলছিলেন যে সরকারের আচরণ সবসময় নন সিরিয়াস, বা তাদের অ্যাটিটিউড সবসময় নন সিরিয়াস, আপনার কাছে কি তাই মনে হয়েছে এই 5.5 মাসে? এই সরকারকে আসলে শুরু করতে হয়েছে মানে বেশিরভাগেরই তো রাষ্ট্র পরিচালনার সেরকম কোনো অভিজ্ঞতা নেই। এর মধ্যে বোধহয় কয়েকজন একসময় উপদেষ্টা ছিলেন, কেউ গভর্নর কিংবা সচিব ছিলেন, সেইটা একটা অভিজ্ঞতা তাদের আছে। কিন্তু এইভাবে একটা বলতে পারেন যে ভঙ্গুর একটা রাষ্ট্র ব্যবস্থা যেভাবে তারা পেয়েছেন 5ই আগস্টের পরে, প্রতিষ্ঠানগুলো পুলিশ নাই, 15 দিন ধরে পালিয়ে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর নড়বড়ে অবস্থা, আমলাতন্ত্র একটা কোন দিকে যাবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। এইরকম একটা অবস্থায় পুনর্গঠনের কাজটা করে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা সেই দায়িত্ব করে রাজনৈতিক উত্তরণে কাজ করা, আমি মনে করি যে চাপটা কিন্তু অনেক বড়, প্রত্যাশা অনেক উঁচু, সরকারের প্রতিটি বিষয়ই কিন্তু প্রতি মুহূর্তে পুঙ্খানুপুঙ্খ জায়গায় আছে। মানে সরকারকে জোর করে ডিফেন্ড করার চেষ্টা করছি না, আমি বলতে চাইছি যে আমি এই সময়টাতে তাদের যে প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হচ্ছে সেইটা মোটেই ছোট করে দেখার সুযোগ নেই। অন দি আদার হ্যান্ড, তাদের শক্তির জায়গা ছিল, যেটা অন্যান্য সরকারের ক্ষেত্রে অত থাকে না, যে তাদের সমর্থনে পুরো দেশ জনগণ আছে। যারা পালিয়ে গেছে তারা তো পালিয়ে গেছে, তাদের সমর্থকরা তো পালিয়ে গেছে, বাকি পুরো দেশ কিন্তু তাদের সাথে ছিল। সেটা কাজে লাগিয়ে যেভাবে তারা জোরালো পদক্ষেপে যেতে পারতেন,
সেইটার জায়গাতে আমি সবচেয়ে বেশি চিন্তিত যে লাল ফিতার দৌরাত্ম্য, যেটাকে বলে যে আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্য, ওই ফাইলবন্দি হয়ে যায়। এই যে স্লথগতি, এই যে ধরেন কাজ এগোয় না, নানাভাবে এক একটা সমস্যাকে মানে কেবল সমস্যায়িত করা হচ্ছে, জি এইটা আমরা দেখছি। আমাদের মনে হয় যে জনস্বার্থের বিবেচনায় যা করণীয় আগে নীতি ঠিক করা দরকার, জি তারপর সেটা ইমপ্লিমেন্টেশন হবে। এবং আমলাতন্ত্রের কাজ হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করা, এই যে জোরালো জায়গাটা তৈরি করা, যে জনস্বার্থ কোনটা, সেটার ভিত্তিতে আমাদের কি করণীয় দরকার, এবং সেইটা বাস্তবায়ন করার কাজের দিকে তাদের জবাবদিহিতার জায়গা আনা, এটা সরকারের এখন প্রায়োরিটি। সেটা তাহলে আরো দ্রুত মানে সিরিয়াস সরকারের রূপ নিবে নিশ্চয়ই। জি সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।